প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি এখন পড়তে যাচ্ছি ওয়েস্টার্ন গল্প সংকলন কিং কোল্টের আরও একটি গল্প, নাম খুনি। কিছু লোক বড়াই করে যে তারা লম্যানকে দূর থেকে দেখেই চিনতে পারে। জেফ্রি গ্র্যান্ট লম্যান নয়, কিন্তু ওর চালচলন লম্যানের মতোই। সন্ধ্যার দিকে টুইন ওয়েলস এ পৌঁছলো লোকটা। তেলের বাতিতে আলোকিত ধুলোময় রাস্তা ধরে এগোচ্ছে ওর বাদামি রঙের মাস্টাংটা। ঘোড়া এবং আরোহী দুজনের উপরই লম্বা যাত্রার ছাপ স্পষ্ট। চওড়া কাঁধ ক্লান্তিতে সামনের দিকে একটু ঝুঁকে পড়েছে, কিন্তু খোঁচা খোঁচা দাড়ি ভরা চোয়ালে এখনো দীর্ঘ সংকল্পের ছাপ। ওডি মার্ফির খোঁজে অনেক ঘুরেছে জেফ্রি। কেন যেন ওর মনে হচ্ছে খোঁজার পালা এবার শেষ হতে চলেছে। এখানেই সে ওডির দেখা পাবে। বাতাসে কিসের যেন একটা অশুভ ইঙ্গিত। ঘোড়ার গতি কমালো গ্র্যান্ট। রাস্তায় মানুষের কয়েকটা ছোট জটলা দেখা যাচ্ছে। কেউ কথা বলছে না, বললেও নিচু স্বরে বলছে। বাইরের কেউ শুনতে পাচ্ছে না। লোকগুলোর চেহারা অল্প আলস্য অস্বাভাবিক রকম গম্ভীর দেখাচ্ছে। ওদের সবার চোখই নিচের দিকে। কেউ মাটির দিকে চেয়ে আছে, কেউ নিজের কড়া পড়া হাতের দিকে দেখছে, কেউ বা ফুটপাতের চলটা ওঠা পাকা তক্তার দিকে চেয়ে তামাক চিবানো পিকের গাঢ় দাগ দেখছে। রাস্তার আরো কিছুটা সামনে জেলঘরটার আকৃতি দেখেই চেনা যাচ্ছে। লোহার গারদ বসানো ঘরটার সামনে ছোট বারান্দায় লণ্ঠন জ্বলছে। জেলখানার সামনে তিনজন লোক পিস্তল হাতে দাঁড়িয়ে চারপাশে লক্ষ্য রেখেছে। মনে হচ্ছে যেন পুরো শহরটাই কিছু একটা ঘটার অপেক্ষায় আছে, একটা সংকেত বা একটা স্পার্কের অপেক্ষা। গ্র্যান্টের শিরদাঁড়া বেয়ে একটা শিহরণ বয়ে গেল। 40 বছর টেক্সাসের রোদে পোড়া চেহারাটায় আরো কয়েকটা ভাঁজ পড়ল। লিভারি আস্তবলের সামনে থেমে আড়ষ্টভাবে ঘোড়ার পিঠ থেকে নামলো জেফ। দুপাট খোলা দরজাটার সামনে দাঁড়িয়ে আছে আস্তবল রক্ষী। ওর থেকে চুকা হুইস্কি, শুকনো খড় আর ঘোড়ার ঘাসের গন্ধ আসছে। ঘটনাটা কি? গোপধারী আস্তবল রক্ষীকে প্রশ্ন করলো জেফ। আশঙ্কা করছি একটা ফাঁসি হবে, আগ্রহের সঙ্গে জবাব দিল সে। L4 রাঞ্চের লোকজন এসে পৌঁছার অপেক্ষায় আছে সবাই। শেরিফ ভাবছে সে এটা ঠেকাতে পারবে, কিন্তু আমার তা মনে হয় না। কিন্তু বিষয়টা কি? রাস্তায় একটা আলোড়ন লক্ষ্য করে এগিয়ে ওদিকে তাকালো মাঝবয়সী লোকটা, কিন্তু নড়াচড়া থেমে যেতে দেখে নিরুৎসাহ হয়ে আবার পিছালো। ব্যাংকে ডাকাতি করতে ঢুকেছিল একজন। ভিতরের মেয়েটা আতঙ্কিত হয়ে দরজার দিকে ছুটতেই ওকে গুলি করে মেরে ফেলেছে লোকটা। শহর ছেড়ে 1 মাইলও যেতে পারেনি, আগেই ধরা পড়েছে ব্যাটা। ওকে ওখানেই ফাঁসি দেওয়া হতো, কিন্তু শেরিফ চট করে পৌঁছে যাওয়াতে সেটা হয়নি। তবে আজ রাতেই ওর ফাঁসি হবে, এতে সন্দেহ নেই। উত্তেজনায় গ্র্যান্টের রক্ত চলাচল দ্রুত হলো। ওই ডাকাতটা দেখতে কেমন? লম্বা গড়ন, একটু কুঁজো। ওর কালো চোখের চাহনিতে মনে হয় যেন তোমাকে ছ্যাদা করে ফেলবে। ডান গালে একটা ক্ষত চিহ্ন আছে। পুরোদস্তুর খুনি চেহারা। আমি দেখেই চিনেছি, গর্বের সাথে বলল সে। জীবনে অনেক খুনি আমি দেখেছি। চেহারার বর্ণনায় লোকটা ওডি মার্ফি ছাড়া আর কেউ হতেই পারে না। ব্যক্তিগত কারণে গত 5 মাস ধরে ওডির খোঁজে ঘুরেছে গ্র্যান্ট। ওর পিছন পিছন ধাওয়া করে সেই সুদূর ক্যানসাস পর্যন্ত গিয়ে আবার টেক্সাসে ফিরেছে। এত ঘোরার পর শেষ পর্যন্ত যখন ওকে পেল, তখন উশৃঙ্খল জনতার দাবি অগ্রাধিকার পাওয়ার জোগাড় করেছে। আস্তবল রক্ষীর হাতে ঘোড়াটার যত্ন নেয়ার ভার তুলে দিয়ে এসপারের ঝুনঝুন শব্দ তুলে দীর্ঘ পদক্ষেপে জেলখানার দিকে এগোলো জেফ্রি। মুহূর্তে 3টে উদ্যত পিস্তলকে ঠেকালো। পিস্তলের পিছনে
লোকগুলোর চেহারায় দুশ্চিন্তার ছাপ। ওদের ব্যাজের উপর লণ্ঠনের আলো পড়ে লালচে আভা ঠিকরে বেরোচ্ছে। শেরিফের সাথে আমার জরুরি কথা আছে, বলল গ্র্যান্ট। পিস্তলগুলো একটু পিছালো। ওদের একজন বলে উঠল, এখন শোনো বন্ধু, হাড়ির পানি ফুটতে শুরু করার আগেই এখান থেকে সরে পড়ো। গ্র্যান্ট নড়ল না। তোমাদের কয়েদির ব্যাপারেই কথা বলতে চাই। ওকে আমি চিনি। একজন ডেপুটি মুখ বাড়িয়ে অবিশ্বাসের চোখে জেফরিকে খুঁটিয়ে দেখে বলল, ঠিক আছে, তাহলে ভিতরে যাও, কিন্তু পিস্তলটা আমার কাছে জমা রাখো। যা কথা আছে সেটা তাড়াতাড়ি সারো। L4 রাঞ্চে লোক এসে পৌঁছলে তুলকালাম কাণ্ড বাঁধবে। বুড়ো লংম্যানের মেয়েই খুন হয়েছে। শেরিফের বয়স প্রায় 50-এর কাছাকাছি হবে। দুশ্চিন্তার রেখা ওর কপালে গভীর ভাঁজ ফেলেছে। তুমি ওর সাথে কথা বলতে চাও কেন? অবিশ্বাস মাখা চোখে গ্র্যান্টের দিকে চেয়ে প্রশ্ন করল শেরিফ। বুঝতে পারছে হাতে সময় খুব কম। তোমাকে সংক্ষেপে ঘটনাটা খুলে বলছি শেরিফ। ওর নাম ওডি মার্ফি। গরুর একটা বড় পাল নিয়ে রেল রাস্তা পর্যন্ত পৌঁছে দেওয়ার কাজে ওকে নিয়েছিলাম। শুধু আমার যথা সর্বস্বই নয়, আমার স্ত্রীর বাপ মায়ের সব টাকাও খাটানো হয়েছিল ওতে। গরু বিক্রি করার পর আমাকে পিছন থেকে গুলি করে সব টাকা নিয়ে পালিয়েছিল মার্ফি। 2 মাস বিছানায় পড়ে থাকার পর ঘোড়া চড়ার মতো সুস্থ হওয়ার সাথে সাথে আমি ওকে অনুসরণ করতে শুরু করি। 5 মাস চেষ্টার পর আজ ওকে পেয়েছি। ক্ষিপ্ত জনতার হাতে ওর ফাঁসি হওয়ার আগেই টাকাটা কোথায় লুকানো আছে সেটা জানতে হবে। চিন্তাযুক্ত মনে গ্র্যান্টকে ভালো করে খুঁটিয়ে দেখল শেরিফ। ওকে পুরোপুরি বিশ্বাস করতে পারছে না লোকটা। ঠিক আছে, শেষ পর্যন্ত অনিচ্ছা সত্ত্বেও মত দিল শেরিফ। কিন্তু তোমাকে যা করার জলদি করতে হবে, হাতে আর বেশি সময় নেই। মুখ কুঁচকালো গ্র্যান্ট। তুমি কি লোকটাকে ওদের হাতেই তুলে দেবে? শেরিফের স্বরটা তিক্ত শোনালো। ওকে বিচারের আগে ফাঁসির হাত থেকে বাঁচাবার চেষ্টা নিশ্চয় করব, কিন্তু তাই বলে ওদের ঠেকাতে গিয়ে খুনির পক্ষ নিয়ে নিজের বন্ধু বান্ধবকে আমি মারতে যাব না। একটা সরু করিডোর ধরে পথ দেখিয়ে নিয়ে গিয়ে একটা সেলের সামনে দাঁড়ালো শেরিফ। একটু ইতস্তত করে পকেটের চাবিগুলো বাজিয়ে সে বলল, আমার মনে হয় এখানে দাঁড়িয়ে বাইরে থেকে কথা বলাটাই ভালো। ওডি মার্ফির চেহারার তেমন কোনো পরিবর্তন হয়নি। ওকে দেখে ওডির তীক্ষ্ণ চোখ দুটো আশায় উজ্জ্বল হয়ে উঠল। ঈশ্বরকে ধন্যবাদ, তুমি পৌঁছে গেছো গ্র্যান্ট। জানো, ওরা আমাকে ফাঁসি দিতে চাইছে। হাত কাঁপছে ওর। নিজের এতদিনের জমানো আক্রোশ লুকাবার কোনো চেষ্টা করলো না গ্র্যান্ট। ওই ব্যাপারে কিছু করার জন্য আমি আসিনি। আমি আমার টাকা ফেরত নিতে এসেছি। হতাশায় লোহার গারদ খামচে ধরল মার্ফি। ওরা আমাকে ফাঁসিতে ঝুলাবে আর তুমি তা দূর থেকে দেখবে? কি বলছো তুমি? আমরা বন্ধু ছিলাম। বন্ধু? তুমি পেছন থেকে গুলি করে আমার টাকা কেড়ে নিয়েছো, কিন্তু তোমাকে মেরে ফেলিনি। সপক্ষে যুক্তি দেখালো সে। তোমার টাকা আমি নিয়েছি, আরো অনেক টাকা আছে। এই পর্যন্ত আমার লাখ ভালোই চলছিল, কিন্তু আজ ফেঁসে গেছি। আমাকে যদি মরতেই হয়, তবে আমার সাথে টাকাগুলো কোথায় লুকানো আছে সেই খবরটাও চিরদিনের জন্য হারিয়ে যাবে। কোণঠাসা ধূর্ত নেকড়ে একটা পালাবার পথ খুঁজতে যেভাবে তাকায়, সেইভাবে গ্র্যান্টের দিকে চেয়ে আছে মার্ফি। জেফরির ভিতরে এতদিনের পুষে রাখা রাগটা ঠেলে বেরিয়ে আসতে চাইছে। তার সারা জীবন কঠিন পরিশ্রম করে রোজগার করার টাকা নিয়ে ছিনিমিনি খেলছে মার্ফি। আমি একা এখানে কি করতে পারবো? বোঝাবার চেষ্টা করলো জেফ। বাইরে অন্তত 100 লোক তোমার ফাঁসি দেখার অপেক্ষায় রয়েছে। শার্টের হাতায় কপালে ফুটে ওঠা বিন্দু বিন্দু চিকন ঘাম মুছল ওডি। ওটা তোমার সমস্যা। ফুলে ওঠা ভরা নদীতে কিভাবে গরু পার করা যাবে তা তুমিই বের করেছিলে। তুমি বুদ্ধি খাটিয়ে কোয়ারেন্টিন এড়িয়ে গরু নিয়ে এগোবার উপায়
বের করেছিলে। এখন এখান থেকেও আমাকে বের করার একটা উপায় বের করো। আমাকে ওই লোকগুলোর হাত থেকে বাঁচালে আমি যেখানে টাকাগুলো রেখেছি সেখানে তোমাকে নিয়ে যাব। জায়গাটা বেশি দূরে না। যদি না পারো গুড বাই সব কিছু। পিছিয়ে গেল জেফরি। পেটের ভিতরটা গুলিয়ে উঠছে। বুঝতে পারছে লোকটার থেকে কথা আদায় করা যাবে না। ও যা বলেছে তাই করবে। নিজের জীবন বাজি রেখে খেলছে ওডি। মরিয়া হয়ে বাইরের অফিসে শেরিফের মুখোমুখি হলো গ্র্যান্ট। ওকে এখান থেকে সরিয়ে নিরাপদ কোথাও নিয়ে যাওয়া যায় না? বুঝতেই পারছো তুমি আর তোমার ডেপুটিরা ওকে বেশিক্ষণ এখানে রাখতে পারবে না। অপারক ভঙ্গিতে কাঁধ উঠালো শেরিফ। বাইরের সবাই চারদিক থেকে এদিকে সতর্ক নজর রেখেছে। ওকে বের করে কোথাও নিতে গেলেই ওরা গুলি ছুটবে। তাতে আসামি তো মরবেই, আমাদেরও দু একজন মারা পড়ার আশঙ্কা আছে। যদি সন্দেহ থাকতো লোকটা সত্যিই দোষী কিনা তাহলে চেষ্টা করতাম, কিন্তু কোনো সন্দেহ নেই। তাই আজ রাতে যদি কারো মরতে হয় তবে ওই মরবে, আর কেউ নয়। হতাশ দৃষ্টিতে জানালার গারদের ফাঁক দিয়ে বাইরের দিকে তাকালো গ্র্যান্ট। গরু নিয়ে উত্তরে যাওয়ার আগে বারান্দার উপর লণ্ঠন হাতে দাঁড়ানো জলির মলিন চেহারাটা ওর চোখের সামনে ভাসছে। জেফরির আহত হওয়ার খবর পেয়ে ওয়াগনে চড়ে লম্বা পথ পাড়ি দিয়ে তার সেবা করতে এসেছিল মেয়েটা। টাকাটা উদ্ধার করতে না পারলে রাঞ্চটা হারাতে হবে তা নিশ্চিত জেনেও জলি বারবার ওকে মারফির পিছু না নেয়ার জন্যে অনুরোধ করেছিল। তুমি একজন কাউবয়, আইনের লোক নও, যুক্তি দেখিয়েছিল সে। কিন্তু গ্র্যান্টটা মেনে নিতে পারেনি। সে জানে টাকাটা হারালে তাকে সারাটা জীবন অন্যের রাঞ্চে বেতনের বিনিময়ে খেটে মরতে হবে। সুখের মুখ আর এ জীবনে দেখা যাবে না। টাকাটা আমি ফিরিয়ে আনবো বলেছিল সে, আর তা না হলে ওকে কবরে দিয়েই ফিরব। এখন মনে হচ্ছে তার দ্বিতীয় কথাটাই ফলতে চলেছে। এর কোনো সমাধান খুঁজে পাচ্ছে না জেফ। হঠাৎ একটা উপায় দেখতে পেল। শেরিফের টেবিলের উপর রাখা আছে ওর পিস্তলটা। মনটা কুকড়িয়ে এলো এই চিন্তাধারায়। কিন্তু ভালোভাবে বাঁচার একটা পথই খোলা রয়েছে ওর সামনে। জলিকে সারা জীবন হাড় ভাঙা খাটুনির হাত থেকে বাঁচাতে হলে আর উপায় নেই। একটা হইচইয়ের শব্দে চেয়ার ছেড়ে উঠে বাইরে অন্ধকারে কি ঘটছে দেখার জন্যে জানালা দিয়ে উকি দিল শেরিফ। সুযোগ বুঝে নিঃশব্দে পিস্তল নিয়ে এগিয়ে শেরিফের পিঠে ঠেকালো জেফ। কোনো শব্দ করো না, কিছুই ঘটেনি এমন ভাব দেখিয়ে মারফির সেলের দিকে চলো। কিছু বলার জন্যে মুখ খুলতে গিয়েও আবার চুপ হয়ে গেল শেরিফ। সেলের দরজার সামনে থেমে শেরিফের কোমরে ঝোলানো পিস্তলটা তুলে নিল জেফ। দরজাটা খোলো, জলদি। ধীরে চাবি বের করে দরজা খুলল শেরিফ। ওর মুখের ভাব গম্ভীর। বোকার মতো কাজ করছো তুমি। ওকে নিয়ে বেরোতে দেখলেই তোমাকে ওরা গুলি করে ঝাঁঝরা করে ফেলবে। কথাটার কোনো জবাব দিল না জেফ, কারণ দেওয়ার মতো কোনো জবাব ওর কাছে নেই। দরজা খোলা হতেই বাইরে বেরিয়ে এলো মারফি। ওর চেহারাটা খুশিতে উজ্জ্বল হয়ে উঠেছে। আমি জানতাম টাকাটা ফেরত পাওয়ার জন্যে তুমি একটা উপায় ঠিকই বের করবে। একটা পিস্তল দাও আমাকে, তোমাকে তোমার টাকার কাছে নিয়ে যাই। মাথা নাড়ল গ্র্যান্ট। একটা পিস্তলই যথেষ্ট, আর সেটা আমার কাছে থাকবে। শেরিফকে সেলে ঢুকিয়ে তালা মেরে দিল জেফ। আমি দুঃখিত শেরিফ, কিন্তু আমার আর কোনো পথ নেই। তোমার ঘোড়াটাও ধান নিতে হচ্ছে। কাজ শেষ হলেই ওটা আবার ফিরিয়ে দিয়ে যাব আমি। গোমরা মুখে জেফের দিকে তাকালো শেরিফ। আমাকে যদি মিছে কথা বলে থাকো তাহলে জাহান্নামে যাও, কিন্তু সত্যিই যদি তোমাকে গুলি করে ও টাকা নিয়ে থাকে তবে সতর্ক থেকো, নইলে আবারও সুযোগ পেলে সে একই কাজ করবে। পেছনের দরজার হাতল ঘুরিয়ে জেব দেখলো ওটা বন্ধ। শেরিফের চাবির গোছা থেকে বেছে ওটার চাবি বের করে দরজা খুলে জেলের পিছন দিকের গলিতে বেরিয়ে এলো ওরা। চারটে ঘোড়া হিচিং রেইলের সাথে বাঁধা রয়েছে। শেরিফ আর তার ডেপুটিদের ঘোড়া।
হঠাৎ উত্তেজিত কণ্ঠে কেউ চিৎকার করে উঠল। দ্রুত ঘোড়ার পিঠে উঠে ঘোড়া ছুটালো জেফ আর ওডি। একটা গুলি শব্দ হলো, জেফের কানের পাশ দিয়ে বেরিয়ে গেল ওটা। আরও একটা গুলি শব্দ উঠল, কিন্তু ততক্ষণে অন্ধকারে হারিয়ে গেল ওরা। সামনেই একজন আরোহীর আকৃতি ফুটে উঠল। লোকটাকে পিস্তল তুলে তাক করতে দেখলো জেফ। সোজা ওর দিকেই এগোলো সে। দুই ঘোড়ার সংঘর্ষ হলো। এর জন্য প্রস্তুত ছিল না লোকটা। উল্টে ঘোড়ার পিঠ থেকে পড়ে গেল। লক্ষ্যহীন গুলিটা বাতাস কেটে বেরিয়ে গেল। 10-12 জন আরোহী ওদের পিছু নিয়ে ধাওয়া করে আসছে, কিন্তু পিছনের গলির অন্ধকার ওদের সহায় হলো। চট করে দুটো বাড়ির ফাঁকে ঢুকে থেমে দাঁড়ালো ওরা। ঝড়ের বেগে পাশ দিয়ে ছুটে এগিয়ে গেল অনুসরণকারী দলটা। একটু খেয়াল করে জেব টের পেল যে বড় দালানটার দেয়াল ঘেঁষে ওরা আশ্রয় নিয়েছে। সেটা একটা গির্জা। খোলা জানালা দিয়ে ভিতরে উকি দিয়ে মুখ ফিরিয়ে নিল সে। একটা অপরাধ বোধ ওর বিবেককে খোঁচা দিচ্ছে। ভিতরে পাইন কাঠের কফিনের পাশে ব্যথিত হৃদয়ে একজন বয়স্কা মহিলাকে বসে থাকতে দেখেছে সে। ওর হাতের মুঠোয় রুমালটা দুমড়ে কুকড়ে রয়েছে। হয়তো ওই মহিলাই মারফি যাকে মেরেছে সেই মেয়েটার মা। একবার ভাবলো সে যা করতে যাচ্ছে সবকিছু বাদ দিয়ে মারফিকে ওদের হাতেই তুলে দেবে। কিন্তু অনেক বছরের আশা আকাঙ্ক্ষা আর কঠিন পরিশ্রমে জেফরি গড়ে তুলেছে ওই রাঞ্চটা। এই বয়সে এখন আর নতুন করে সব করার সময় নেই। আরও কয়েকজন আরোহী অন্ধকারে ওদের পাশ দিয়ে ছুটে এগিয়ে গেল। নিচু স্বরে জেফ বলল, এবার বলো টাকাটা কোথায় রেখেছ? মারফি তার দাড়িওয়ালা সরু চিবুক উঁচিয়ে আরোহীরা যেদিকে গেছে সেই দিকে ইঙ্গিত করলো। পিস্তলের নল দুলিয়ে ইশারা করলো জেফ। তাহলে চলো, ওদের পিছু নেই। কিছু দূর এগিয়ে সরে পড়ব। ওরা নিজেদের মধ্যে আমাদের খুঁজবে না। হঠাৎ কি মনে করে ঘোড়ার পিঠে বাঁধা দড়ির ফাঁস ওড়ির উপর ছুড়ে দিল জেফ। ফাঁসটা ওর কাঁধ গলে কোনোই এর ভাঁজে এসে থামলো। এসব কি হচ্ছে? প্রতিবাদ করলো ওরি। অন্ধকারে যাতে সরে পড়তে না পারো তার ব্যবস্থা করলাম। পালাবার চেষ্টা করলে তোমারই ঘাড় মটকাবে। 2 মাইল যাওয়ার পর আরোহীরা ধাওয়া করা ছাড়ল। ওদের একজনকে জেফ বলতে শুনল, আমাদের সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। 2 জন ভালো ট্র্যাকার নিয়ে কাল দিনের আলোয় ওদের খুঁজব। ওরা যখন শহরে ফেরার পথ ধরল, অন্ধকারে জেফ আর ওডি একটু সরে গেল। তারপর সুযোগ বুঝে কেটে পড়ল। শহরের পথে লোকগুলোর ঘোড়ার খুরের শব্দ দূরে সরতে সরতে মিলিয়ে গেল। আগে আগে পথ দেখিয়ে এগোচ্ছে ওডি। সমান গতিতে ওকে অনুসরণ করছে গ্রান্ট। 1 ঘন্টা দক্ষিণ পশ্চিমে ঝোপের ভিতর দিয়ে এঁকে বেঁকে চলল। যেখানে ঝোপ বেশি ঘন সেখানে মারফিকে ঘুরিয়ে যাওয়ার নির্দেশ দিল জেফ। ঘন জঙ্গলে ফাঁসটা চট করে খুলে পালাবার একটা সুযোগ করে নিক ওডি, এটা সে চায় না। একবার তাকে বিশ্বাস করে ঠকেছে, তাই কড়া নজর রাখছে। একবার হাত উঁচিয়ে দড়িটা খুলে ফেলার চেষ্টা করতে দেখে দ্রুত এগিয়ে পিস্তলের নল ওডির পাঁজরের উপর এত জোরে ঠেসে ধরল যে ব্যথায় কোকিয়ে উঠল লোকটা। চালাকি ছাড়ো, নইলে গুলি খেয়ে ফুটো হয়ে যাবে। একটু ইতস্তত করে কাঁধ উঁচিয়ে দড়ি খুলে ফেলার চেষ্টা বাদ দিল ওডি। দড়িটা আবার পেটের কাছে কোনোই এর ভাঁজে নেমে স্থির হলো। আমাকে মারলে তুমি সব খোয়াবে গ্রান্ট। রাগে দাঁতে দাঁত ঘষল জেফরি। তোমাকে ঠুটো করে দেব, তাতে তোমার বিশ্বাসঘাতকতার উচিত সাজা হবে। একটা ঝোপে ভরা বর্ষার পানি চলার পথের কাছে এসে পৌঁছলো ওরা। মাটিটা নরম, ঘোড়ার খুর অনেকটা দেবে যাচ্ছে। ওয়াগন চলাচলের পুরানো চিহ্ন দেখা যাচ্ছে, কিন্তু বোঝা যায় এই পথটা এখন আর তেমন ব্যবহার করা হয় না। শহরে ফেরার পুরানো রাস্তা, বলল ওডি। আমরা প্রায় পৌঁছে গেছি। ছোপড়াটা অপ্রত্যাশিতভাবে অন্ধকার ভেদ করে দেখা দিল। রুক্ষ কাঠের তক্তাগুলো বাঁকা, কিছু কিছু ফেটেও গেছে। কাছের জানালাটার বেশিরভাগ
কাঁচি ভাঙা। দরজার কাছ থেকে একটা খরগোশ ওদের দেখে ছুটে পালালো। ব্যাংকের মতো মোটেও দেখাচ্ছে না, তাই না? মন্তব্য করলো ওডি। পিস্তল নেড়ে ইশারা করলো গ্রান্ট। যাও, ভিতরে ঢুকে তাড়াতাড়ি টাকাটা বের করো। ঘোড়ার পিঠ থেকে নামলো ওডি। এখন এটার আর কোনো দরকার আছে? দড়ি দেখিয়ে বলল ওডি। নাকি ঘোড়ার মতো আমাকে বেঁধেই রাখবে? ঠিক আছে, খুলে ফেলো, অস্থিরভাবে বলল সে। দেরি আছে জেনেও পূবের আকাশের দিকে চেয়ে ভোর হওয়ার পূর্বাভাস খুঁজলো যে। জলদি করো। ঘোড়াগুলোকে বাধা হলে ওডি প্রথম দরজা ঠেলে ভিতরে ঢুকলো। পেছনে গ্রান্ট। পায়ের নিচে পচা কাঠের মেঝে ভেঙে হাঁটু গেড়ে পড়ে গেল সে। মুহূর্তের জন্য পিস্তলের কথা ভুলে গেলেও পরক্ষণে আবার ওটা ওডির দিকে বাগিয়ে ধরল। আধারের মধ্যেও দেখলো ওডি ওর দিকে এক পা এগিয়েছিল, কিন্তু সুবিধা হবে না বুঝে আবার পিছিয়ে গেল। ওই গর্তটা সম্পর্কে তোমাকে আগে থেকে সাবধান করব ভেবেছিলাম, বলল মার্ফি, কিন্তু একদম ভুলে গেছি। বিড়বিড় করতে করতে গর্ত থেকে পা বের করে উঠে দাঁড়ালো জেফ। আর বলতে হবে না, বুঝেছি। এখানে কোনো বাতি আছে? থাকলে জ্বালাও। গোট করে একটা শব্দ করলো ওডি। কেউ যদি দেখতে পায়? সে ঝুঁকিটা আমি নেব। এখানে তোমার কোনো পিস্তল লুকানো থাকতে পারে। কোথায় কি আছে আমি দেখতে চাই। সেলফ থেকে লণ্ঠন নামানোর আওয়াজ পেল জেফ। ওটার আলোয় ধুলো ভরা ঘরটা আলোকিত হলো। ঘরের কোনায় একটা প্যাক র্যাট বাসা করেছে। টাকাটা বের করো, তীক্ষ্ণ স্বরে আদেশ করলো গ্রান্ট। টাকা? উপহাস করলো ওডি। এমন টাকা পাগলা লোক আমি আর দেখিনি। টাকাটা বড় কথা নয়, ব্যাখ্যা করলো জেফরি। ওটা ফেরত না পেলে আমি কি হারাবো সেটাই বড়। ওডি বুঝবে না, এটা সে জানে। ওর কাছে কৈফিয়ত দেওয়ারও কোনো দরকার ছিল না। আসলে সে নিজের বিবেককেই বোঝাতে চেষ্টা করছে কেন একজন খুনিকে জেলখানা থেকে বের করে এনেছে। ওডি মার্ফি জিভ দিয়ে ঠোঁট চাটলো, ইতস্তত করছে সে। স্পষ্ট বোঝা যাচ্ছে টাকাগুলো এভাবে হাতছাড়া হোক এটা ওর অসহ্য ঠেকছে। লণ্ঠন হাতে অনিচ্ছার সাথে ঘরের কোনায় গিয়ে বুট দিয়ে ঠেলে প্যাক র্যাটের জড়ো করা হাবিজাবি সরালো। তারপর হাঁটু গেড়ে বসে মেঝে থেকে কয়েকটা আলগা তক্তা টেনে ওঠালো। বাতিটা মেঝের অন্ধকার গর্তে নামিয়ে ভিতরটা ভালো করে দেখল। বলা যায় না এর ভিতর র্যাটল চেনে বাসা করে থাকতে পারে, মন্তব্য করলো মার্ফি। গর্ত থেকে একটা শুয়োরের চর্বি রাখার বালতি বের করলো সে। উত্তেজনায় গ্র্যান্টের হার্টবিট বেড়ে গেল। এই যে তোমার টাকা, বলল মার্ফি। অনেক দিন এর পিছনে ঘুরেছ তুমি। নাও দেখো। হাঁটু ভাঁজ করে বসে এক হাতে বালতি ধরে পিস্তলের নল দিয়ে ঢাকনা খোলার চেষ্টা করলো জেফ, কিন্তু ওর চোখ মার্ফির উপর। ভাবছে লোকটা এত কাছে না থাকলে ভালো হতো। তারপর পিস্তলটা হাঁটুর পাশে রেখে দুই হাত লাগালো। শক্ত করে আটা ঢাকনাটা হঠাৎ লাফিয়ে সশব্দে মেঝের উপর পড়ল। বালতির ভিতর তাকিয়ে আনন্দে একটা শিহরণ খেলে গেল জেপের শির দ্বারা বেয়ে। দেখে বোঝা যাচ্ছে তার পুরো টাকাটাই রয়েছে ওখানে। তার এতদিনের কষ্ট সার্থক হলো আজ। হঠাৎ একটা নড়াচড়ার লক্ষণ টের পেল জেফরি। চট করে চোখ তুলে দেখলো ওডি ওর মুখ লক্ষ্য করে বাতিটা ছুঁড়ে মেরেছে। মাথা সরালো জেফ। লণ্ঠনটা কাঁধে বাড়ি খেয়ে ছিটকে পড়ল। বাতির পিছু পিছু ঝাঁপ দিল ওডি। ওর কাঁধের ধাক্কায় চিৎপাত হয়ে পড়ে গেল গ্রান্ট। ওটা আমার টাকা, চড়াসরে চেঁচিয়ে উঠল ওডি। বুকের উপর লোকটার ভারী দেহের চাপ অনুভব করছে জেব। দেহটাকে মোচড় দিয়ে গড়িয়ে এক পাশে সরায় ভারসাম্য হারালো ওডি। কলার ধরে ঠেলে ওকে বুকের উপর থেকে ফেলে দিল জেফরি। উঠে দাঁড়িয়ে মুষ্টি যুদ্ধে নামলো গ্রান্ট। ভিতরের একটা সুপ্ত আক্রোশ ওকে প্রেরণা যোগাচ্ছে। বিশ্বাসঘাতকতার ফলে গুলি খেয়ে জখম হওয়ার পরে ওর মনটা বিষিয়েই ছিল। গির্জায় বসা সেই পৌরা মহিলা তার এই আক্রোশের আগুনে ঘি ঢেলেছে।
ছাপড়ায় আগুন ধরে গেছে। সমানে দুহাত চালাচ্ছে গ্রান্ট। ওর ক্ষিপ্ত গতির সাথে এটে উঠতে পারছে না মারফি। পেছাতে পেছাতে দরজার কাছে মেঝের গর্তটায় পা পড়ায় হোঁচট খেল সে। ডান দিকে হেলে পড়েছিল ওডি। গ্রান্টের বুট পরা পায়ের লাথিতে ওর নাকটা থেতলে গেল। জ্ঞান হারিয়ে পড়ে গেল সে। এতক্ষণে জেফরির খেয়াল হলো যে সাফরায় আগুন ধরে গেছে। এতদিন যে টাকার পিছনে সে ধাওয়া করে ফিরেছে, সেই টাকা আগুনে ভস্ম হতে চলেছে। ভাবতেই ওর বুকের ভিতরটা ধরাস করে উঠল। ছুটে ঘরের কোণা থেকে বালতি আর পিস্তলটা তুলে নিয়ে বেরিয়ে এলো সে। দাউ দাউ করে আগুন জ্বলছে। বাইরে থেকে ওর তাপ টের পাওয়া যাচ্ছে। আবার ভিতরে ঢুকে ওডির অজ্ঞান দেহটা তুলে আনলো সে। বালতি থেকে গুনে $21,000 নিজের স্যাডল ব্যাগে রেখে বাকিটা ওডির পকেটে ঢুকিয়ে রাখলো। নড়ে উঠল ওডি। ওর জ্ঞান ফিরে আসছে। দড়িয়ে এনে মারফির হাত দুটো শক্ত করে বাঁধলো গ্রান্ট। ইস, হাত কেটে বসে যাচ্ছে। প্রতিবাদ জানালো ওডি। মেঘাচ্ছন্ন হলো জেফের চেহারা। খুশি থাকো, ওটা তোমার গলায় বাঁধিনি। এবার ঘোড়ার পিঠে ওঠো। উঠে দাঁড়ালো গ্রান্ট। পিস্তলের নল দিয়ে ওডিকে গুঁতো দিল। ওঠো। ঘোড়ার পিঠে উঠে বসার পর কমেলের সাথে ওর হাত বাঁধলো গ্রান্ট। ভীতস্বরে ওডি জিজ্ঞেস করলো, এখন কি করতে যাচ্ছ? নির্দয় চোখে ওর দিকে তাকালো জেফ। জানো, টাকা ফেরত পেয়ে একবার মনে করেছিলাম তোমাকে ছেড়ে দেব, কিন্তু তাতে তুমি ব্যাংকে যে মেয়েটাকে হত্যা করেছ তার প্রতি অবিচার করা হবে। তাই ঠিক করেছি তোমাকে শহরেই ফেরত নিয়ে যাব। না গ্রান্ট, তুমি কথা দিয়েছিলে। মরার ভয়ে থরথর করে কাঁপছে ওডি। তোমাকে কোনো কথা দিইনি আমি। যদি দিয়েও থাকি, আমাকে দ্বিতীয়বার আক্রমণ করায় তা নাকচ হয়ে গেছে। শহরে ফেরার পথ ধরল ওরা। শোনো গ্রান্ট, অনুনয় করলো ওডি, আমার সব টাকা তোমাকে দিয়ে দিচ্ছি, প্লিজ আমাকে ছেড়ে দাও। মাথা নাড়ল জেফ। আমি যা নিয়েছি সেটা আমার পেটে খেটে রোজগার করা টাকা। বাড়তি টাকা আমি নেব না। আমার পাওনা আমি বুঝে পেয়েছি। তোমার যা প্রাপ্য সেটা তোমাকে মাথা পেতে নিতে হবে। টেইল ধরে শহরের পথে এঁকে বেঁকে উত্তর পূবে এগোলো ওরা। যখন পৌঁছলো তখন শহরটা শান্ত। ভোরের ছোঁয়ায় পূবের আকাশটা ফিকে হয়ে আসছে। আস্তবল রক্ষীর কাছে থেমে নিজের ঘোড়া নিয়ে জেলখানার সামনে এসে দাঁড়ালো গ্রান্ট। হয়তো আসামি ফেরত পেয়ে তার বিরুদ্ধে কোনো চার্জ আনবে না শেরিফ, কিন্তু চান্স নিতে রাজি নয় সে। পিস্তল বের করে আকাশের দিকে তাক করে পরপর 3টে গুলি ছুড়ল জেফ। ভিতর থেকে একটা উত্তেজিত স্বর আর মেঝের উপর বুটের শব্দ শোনা গেল। ঘোড়ার মুখ ঘুরিয়ে দ্রুত ছুটে অন্ধকারে হারিয়ে গেল জেফ। সমাপ্ত।